শীতকালের সকালবেলা দীপিকা কিছুতেই রান্নাবান্না করতে চায় না। ঘুম থেকে উঠে তার এতটাই ঠান্ডা লাগে যে সে এখন সকালবেলা রান্না করা বন্ধ করে দেয়। এমনই একদিন সকালবেলা দীপিকা যখন কম্বলের তলায় শুয়ে থাকে তখন তার শাশুড়িমা সেখানে আসে। কি ব্যাপার বৌমা, আজকেও সকালে রান্না বন্ধ রাখবে নাকি? যাও রান্না করো, খুব খিদে পেয়েছে। তোমার শ্বশুরমশাই বাজার থেকে কড়াইশুঁটি আর ময়দা কিনে নিয়ে এসেছে, তার সাথে নতুন আলুও আছে। গরম গরম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম রান্না করো। না মা, এই ঠান্ডার মধ্যে আমি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে পারবো না। আপনাদের যদি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খেতে ইচ্ছা হয় তাহলে নিজেই গিয়ে রান্না করে নিন। সবসময় আমাকে রান্না বান্না করার কথা কেন বলেন? বৌমার কথা শুনে প্রিয়া দেবী খুবই রেগে যায়। ঠিক এমন সময় সেখানে প্রিয়া দেবীর মেয়ে শিবানী আসে। এই, আজকে তো তোর কলেজ ছুটি, তাহলে ঘরে বসে না থেকে রান্নাঘরে চল, গিয়ে একসাথে রান্না বান্না করি। কারণ তোর বৌদি সকালবেলা রান্নার পাট তুলে দিয়েছে। ও মনে হয় না রান্নাঘরে গিয়ে রান্না বান্না করবে, সব সময় শীতের অজুহাত দিচ্ছে। মোটেই না মা, এই শীতের মধ্যে আমি রান্নাঘরে গিয়ে রান্না করতে পারবো না। তাছাড়া তুমি তো ভালো করেই জানো ট্যাঙ্কির জল খুব ঠান্ডা। ওই ঠান্ডা জলে এখন রান্না বান্না করলে আমার হাত একেবারে জমে যাবে। একদিন আমি কলেজ ছুটি পেয়েছি, আমাকে একটু আরাম করতে দাও। আমার অনেকগুলো প্রজেক্টও পেন্ডিং আছে। হ্যাঁ, এখন তোদের কারণে আমাকেই রান্না করতে হবে। শীতকাল পড়লে একেই আমি জড়সড় হয়ে থাকি, তারপর এখন আবার রান্না বান্না করো, এসব আমার মোটেই পছন্দ না। এভাবেই রাগে গজগজ করতে করতে প্রিয়া দেবী রান্নাঘরে যায়। রান্নাঘরে গিয়ে সে দেখে গতকাল রাত্রিবেলার অনেকগুলো বাসন বেসিনে জমা করা আছে, যা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। কারণ সে যদি এখন রান্নাবান্না শুরু করে তাহলে বাসনও তাকেই পরিষ্কার করতে হবে। কিন্তু এই শীতের মধ্যে সে কিছুতেই ঠান্ডা জলে বাসন ধুতে চায় না। না না, আজকে সকালবেলা কোনো রান্না বান্না করার দরকার নেই। আমি আমার ছেলেকে গিয়ে বলি ও বরং রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট কিনে নিয়ে আসবে, কারণ এই ঠান্ডার মধ্যে এত বাসন ধুতে আমি পারবো না। এই ভেবে প্রিয়া দেবী তার ছেলেকে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে বলে। রাহুল তাদের বাড়ির পাশেরই রেস্টুরেন্ট থেকে কড়াইশুঁটির কচুরি, আলুর দম এবং দুপুরবেলার জন্য গরম গরম বিরিয়ানি, চিকেন চাপ অর্ডার করে। তারা সবাই মিলে সকালে একসাথে বসে ব্রেকফাস্ট করে। কিন্তু খাওয়া দাওয়া করার পর বেসিনে আরো বেশি বাসন জমে যায়। বৌমা, তুমি তো সকালবেলা রান্না করতে চাইছো না ঠিক আছে, কিন্তু বাসনগুলো অন্তত পরিষ্কার করে দাও, কারণ এখন আমরা কোন প্লেট ব্যবহার করে লাঞ্চ করব। কেন, আপনার ছেলেকে বলুন না ও বাজার থেকে কাগজের প্লেট কিনে নিয়ে আসবে। ওই কাগজের প্লেটে করে 3 বেলা খাওয়া দাওয়া করবেন, তারপর ফেলে দেবেন। কারণ শীতকালে এতগুলো বাসন ধোয়া সম্ভব নয়। আমি সকালবেলা কোনো মতেই রান্নাঘরে গিয়ে বাসন ধুয়ে রান্নাবান্না করতে পারবো না। বউয়ের কথা শুনে রাহুল খুবই বিরক্ত হয় এবং বাধ্য হয়ে বাজার থেকে কাগজের প্লেট কিনে নিয়ে আসে। দেখতে দেখতে এভাবেই কয়েকটা দিন কেটে যায়। কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো কারণে দীপিকা সকালবেলা রান্না বন্ধ রেখে দেয়। এমনই একদিন, দীপিকা, আজকে সন্ধ্যাবেলা আমার অনেকগুলো অফিস কলিগ আর তাদের বউরা আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে। আমার প্রমোশন হওয়ার পর আমি ওদেরকে ইনভাইট করে খাওয়াইনি তো, তাই তুমি ওদের জন্য ভালো মন্দ রান্না করে দিও, কেমন? সে কি, তুমি ওদেরকে নিমন্ত্রণ করার আগে আমাকে একবারও জিজ্ঞাসা করবে না? আজকে খুব শীত পড়েছে, এই শীতের মধ্যে আমি কম্বল থেকে বেরোতেই পারছি না, আর তুমি বলছো এখন রাত্রিবেলা অতগুলো লোকের জন্য রান্না করতে। তাতে কি হয়েছে? তুমি না হয় শীতের অজুহাত দেখে সকালবেলা রান্নাঘর বন্ধ রাখো, কিন্তু তাই বলে রাত্রেবেলা রান্না বান্না করবে না কেন? তা আবার হয় নাকি? এভাবেই রাহুলের কথা শুনে দীপিকা খুবই বিপদে পড়ে। রাহুল তখনই বাজারে গিয়ে ভালো চাল, বিভিন্ন রকম শাকসবজি, মাছ মাংস ইত্যাদি নিয়ে আসে এবং সেই দীপিকাকে রাত্রিবেলার জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেটকি মাছের ফিশ ফ্রাই ইত্যাদি রান্না করতে বলে। কিন্তু দীপিকা এখন কোন অজুহাতে রান্না বন্ধ রাখবে বুঝে উঠতে পারে না। ওরে বাবারে, কি শীত! আমার খুব ঠান্ডা লাগছে। এই শীতের মধ্যে আমার হাত একদমই চলছে না, তার উপর এখন আমাকে রান্নাও করতে হবে। দীপিকা ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবার জন্য রান্না করে। রাত্রিবেলা রাহুলের অফিস কলিগ এবং তাদের স্ত্রীরা চলে আসে। দীপিকা তাদেরকে খাবার পরিবেশন করে খাওয়ায়। রাহুল, তোর কপাল খুব ভালো, কারণ এত ভালো বউ পেয়েছিস। আমাদের বউরাই শীতের মধ্যে রাত্রেবেলা রান্না বান্না করতেই চাই না, কিন্তু বৌদি কত সুন্দর ভালো ভালো খাবার রান্না করে আমাদেরকে খাওয়ালো।
চুপ কর, এত বেশি প্রশংসা করতে হবে না, কেননা আমার বউ তোদের বউদের থেকে কিছুই কম নয়। রাত্রিবেলা আমি হাতে পায়ে ধরে রান্না বান্না করিয়েছি, তা না হলে আমার বউ রান্না করতেই চাইছিল না। এমনিতেও কালকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না বন্ধ করে দেবে, আমাদেরকে সেই বাজার থেকে খাবার কিনে নিয়ে এসেই খেতে হবে, বুঝেছিস? পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দীপিকা আর কিছুতেই রান্নাবান্না করতে চায় না। বৌদি, আজকে আমি কলেজে যাব, আমার পরীক্ষা আছে, তুমি আমার লাঞ্চে একটু গরম গরম জিরা রাইস আর চিলি চিকেন প্যাক করে দাও, আমার টিফিনে খিদে পেয়ে যাবে। তুমি যদি রান্না না করো আমি কি খাবো বলো তো? কেন, তোমার ক্যান্টিনে খাবার পাওয়া যায় না? আমি ভালো করে জানি তোমার বান্ধবীরা সব ক্যান্টিন থেকে খাবার কিনে খায়, তাই তুমিও ওদের মতো খাবার কিনে খেয়ে নেবে। আমি এখন সকালবেলা বিছানা থেকে নেমে রান্না করতে পারবো না। তোমার জন্য আমি প্রত্যেকদিন ক্যান্টিন থেকেই খাবার কিনে খাচ্ছি, কিন্তু আজকে আমার পরীক্ষা, আজকেও আমাকে ক্যান্টিনের খাবার খেতে হবে। তুমি তো জানো শীতকালে এমনিতেই আমার পেটের অবস্থা ভালো থাকে না, তারপর তুমি প্রত্যেকদিন সকালবেলা রান্না বন্ধ করে রাখার নাটক করছো। দীপিকা কোনো কথা শুনতে চায় না। বাধ্য হয়ে শিবানী সকালবেলা খাবার না খেয়ে কলেজে চলে যায়। কলেজে পরীক্ষা চলাকালীন মাঝখানে টিফিন ব্রেক হয়, কিন্তু শিবানী আজকেও বান্ধবীদের সাথে ক্যান্টিন থেকে খাবার খেয়ে আসে। অন্যদিকে প্রিয়া দেবী গতকাল রাত্রিবেলার বাসি খাবার গরম করে খেয়ে নেয়। দেখতে দেখতে এভাবেই আরো 2-1 দিন কাটে। একদিন যখন সবার অফিস কলেজ ছুটি থাকে সেদিন, মা, আজকের বাইরের খাবার খেতে ইচ্ছে করছে না। তোমার বোমা রান্না বান্না বন্ধ রেখেছো তো কি হয়েছে? আজকে তুমি আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করো, তারপর আমরা ছাদে বসে একসাথে পিকনিকের মতো খাওয়া দাওয়া করবো। ছেলে মায়ের কাছে রান্না করার আবদার করলে প্রিয়া দেবী না করতে পারে না। সে রান্নাঘরে গিয়ে সকালবেলার ব্রেকফাস্ট এবং দুপুরবেলার খাবার রান্না করে। সমস্ত কিছু রান্না হয়ে গেলে সে খাবারগুলো ছাদে তুলে নিয়ে যায়। সেদিন তারা একসাথে বসে পিকনিকের মতোই খাওয়া দাওয়া করে। দীপিকাও সেদিন মনের আনন্দে জমিয়ে খাওয়া দাওয়া করতে থাকে, যা দেখে প্রিয়া দেবী বলে, নিজে সকালবেলা রান্না বান্না বন্ধ রেখে অন্যের হাতে রান্না খেতে খুব ভালো লাগে বলো? তোমার মনে হয় মানসিকতা শেষ হয়ে গেছে, না হলে তুমি এরকম করতে পারতে না। তুমি ভালো করেই জানো শীতকালে আমরা রাত্রিবেলা ঘর থেকে বেরোতেই পারি না, তাই আমাদের খাওয়া দাওয়া কম। শুধুমাত্র আমরা সকালবেলা আর দুপুর বেলায় একটু পেট ভরে খাওয়া দাওয়া করি, তাও তুমি ইচ্ছা করে আবার সকালবেলা রান্না করা বন্ধ করে দিয়েছো। হ্যাঁ, ঠিক বলেছ। বিয়ের পর বৌদি কি সুন্দর আমাদের 3 বেলা ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতো। কেন, আগের বছর শীতকালে বৌদি সকালবেলা কত ভালো ভালো রান্না করতো, রাত্রিবেলা দাদা রেস্টুরেন্ট থেকে খাবার আনলে আমাদের অল্প খাবার খেয়ে পেট ভরে যেত। কিন্তু বৌদি এবার শীতকালে সকালবেলা মোটেই রান্না করতে চাইছে না, যেন মনে হচ্ছে বৌদির একাই ঠান্ডা লাগছে। একদম ঠিক বলেছো তোমরা। আগের বছর শীতকালে তোমাদেরকে ভালো মন্দ রান্না করে খাইয়ে আমি খুব ভুল করেছি, তখন তোমরা আমার মর্ম বুঝতে পারোনি। তাই এই বছর যখন আমি সকালবেলা রান্না বান্না বন্ধ করে রাখছি, তখন তোমরা আমার হাতে রান্নার কথা মনে করছো। আসলে আগের বছর শীতকালে দীপিকা এবং রাহুলের বিয়ে হয়। বিয়ের পর আজকে আমি সবার জন্য সকালবেলা গরম গরম আলুর পরোটা, মূলোর পরোটা, আলুর দম আর কড়াইশুঁটির কচুরি বানাবো। ওরা সবাই আমার হাতে রান্না খেয়ে খুব খুশি হবে। এই বলে দীপিকা নানান রকম খাবার রান্না করে টেবিলে সাজিয়ে দেয়। কিন্তু সে যখন সবাইকে খাবার খেতে ডাকে, তখন তারা কিছুতেই খেতে আসে না। দীপিকা প্রথমে তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের ঘরে যায়। মা, আমি আপনাদের জন্য গরম গরম ব্রেকফাস্ট বানিয়েছি, আপনারা খেতে আসুন। না বৌমা, এই শীতের মধ্যে এখন বাইরে গিয়ে ব্রেকফাস্ট খেতে পারবো না। তুমি বরঞ্চ আমাদের খাবারটা আমাদের ঘরে দিয়ে যাও, তারপর আমাদের যখন খিদে পাবে আমরা খেয়ে নেব। কারণ এমনিতেও আমরা ইন্ডাকশন ওভেনে নিজেদের জন্য ম্যাগি, চাউমিন সবকিছু বানিয়ে খেয়ে নিয়েছি। এমন কথা বললে দীপিকার খুব খারাপ লাগে। সে মন খারাপ করে খাবারগুলো ঘরে দিয়ে যায়। অন্যদিকে দীপিকার ননদও সকালবেলা খাবার না খেয়েই কলেজে চলে যায়। তার স্বামীও কোনো মতে একটা পরোটা খেয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। তাই দীপিকার রান্না করা সব খাবারই নষ্ট হয়। এমনকি শাশুড়ি মা এবং শ্বশুর মশাই ঘরের মধ্যে খাবার জমিয়ে রেখে নষ্ট করে ফেলে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। দীপিকা প্রত্যেক দিনই শীতকালে কষ্ট করে সবার জন্য রান্না বান্না করে, কিন্তু তারা কেউ বাড়ির খাবার না খেয়ে বাইরের খাবার খেতেই ব্যস্ত থাকে। আমি শীতের মধ্যে সারা সকাল ধরে কষ্ট করে সবার জন্য রান্না বান্না করছি, কিন্তু এরা কেউ আমার রান্নার মর্মই বোঝে না। ঠিক আছে, কাল থেকে সকালবেলা আমি আর রান্না করব না। দীপিকা পরের দিন সকালবেলা 9টা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে ঘুমায়। ঠিক সেদিনই তার শাশুড়ি মা বৌমার ঘরে যায়।
কি ব্যাপার বৌমা, তুমি সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করলে না কেন? আমরা সবাই টেবিলে বসে খাবার খাওয়ার অপেক্ষা করছি আর তুমি ঘুমাচ্ছ? সে কি, প্রত্যেকদিন তো আমি আপনাদের জন্য সকালবেলা রান্না বান্না করছি, কিন্তু আপনারা নিজেদের মতো যা ইচ্ছা হয় তাই খাওয়া দাওয়া করছেন। আমার রান্না করা খাবার নষ্ট হচ্ছে। শীতের মধ্যে এত খাবার রান্না করে বাসন ধুতে আমার তো খুব কষ্ট হয়, তাই আমি আজকে আর রান্না বান্না করিনি। কিন্তু আজকে আপনি আবার রান্না করতে বলছেন কেন? আরে প্রত্যেকদিন বাইরের খাবার খেতে ভালো লাগে নাকি? যাও রান্নাঘরে গিয়ে রান্না করো। তাছাড়া আজকে আমাদের রাত্রিবেলা নিমন্ত্রণ আছে, তুমি শুধু সকালবেলাতে রান্না বান্না করবে। দীপিকা তার শ্বশুরবাড়ির লোকেদের এরকম ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওঠে। এই বছর শীতকালটা কোনো মতেই কাটিয়ে দিই, পরের বছর শীতকালে আমি সবাইকে মজা দেখাবো। প্রত্যেকদিন সকালবেলা রান্না বন্ধ রাখবো, তারপর রাত্রিবেলা ওরা অনলাইন থেকে খাবার অর্ডার করে খাবে। আমাকে জ্বালাতন করে আমি বার করে দেব। দীপিকা এই কারণেই পরের বছর শীতকাল থেকে সকালবেলা রান্নাবান্না করা বন্ধ করে দেয়। তার শ্বশুরবাড়ির লোকেরা যখন দীপিকার মুখে এমন কথা শোনে, তখন তারা নিজেদের ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। তাই তারা দীপিকার কাছে ক্ষমা চেয়ে নেয়। দীপিকার শ্বশুরবাড়ির লোকেরা নিজেদের ভুল শুধরে নিলে দীপিকা আর সকালবেলা রান্নাবান্না বন্ধ রাখে না। সে আবার সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য ভালো ভালো খাবার রান্না করে এবং খুশি মনে সবাইকে খাবার খাওয়ায়। এভাবে শীতকালে তারা খুব আনন্দে দিন কাটাতে থাকে। রূপালী তার স্বামী রণজিৎ এবং শাশুড়ি মা সঞ্চিতা দেবীর সঙ্গে বাস করে। সে খুবই ভালো রান্না করতে পারত। তার হাতে তৈরি খাবার খেয়ে সকলেই খুবই প্রশংসা করত। রূপালীর তৈরি খাবার খেয়ে তার পরিবার খুবই খুশি হতো। সে খুবই ভালো রান্না করতে পারায় রণজিৎও তাকে খুব ভালোবাসতো। রণজিৎ মাঝে মধ্যেই রূপালীর তৈরি করা খাবার অফিসে নিয়ে গিয়ে তার বন্ধুদের খাওয়াতো এবং সকলের মুখে প্রশংসা শুনে রণজিৎ খুবই খুশি হতো। এরকম ভাবেই সময় কাটতে থাকে। একদিন ছুটির দিনে রণজিৎ বাড়ি ছিল। সেদিন রূপালী সকলের জন্য খুবই ভালো ভালো সুস্বাদু খাবার তৈরি করে। কি ব্যাপার, হ্যাঁ আজকে এত রকমের আইটেম রান্না করেছো রূপালী? আজকে কি তোমার মুড খুব ভালো ছিল নাকি? তবে এমনিতেই তুমি যাই রান্না করো না কেন খেতে খুবই ভালো হয়, কিন্তু আজকের পোলাও আর মাটন রেজালা দেখতে দারুণ হয়েছে। এত খেলাম তারপরেও মনে হচ্ছে আরো খাই। সত্যি রূপালী, মাঝে মধ্যে মনে হয় তোমাকে অস্কার দেওয়া উচিত। ধ্যাৎ, ইয়ার কি মেরো না তো। আমি জানি আমি খুব ভালো রান্না করতে পারি। আচ্ছা শোনো না, একটা কথা ছিল তোমার সঙ্গে। হ্যাঁ, কি কথা ছিল? বলে ফেলো তাড়াতাড়ি, আবার অপেক্ষা করছো কিসের? বলছিলাম কি রণজিৎ, আমি তো খুবই ভালো রান্না করতে পারি। এটা তো আমার একটা ট্যালেন্ট বলতে পারো। সবাই তো আমার হাতের খাবার খুব পছন্দ করে। আমার বন্ধুরা আমাকে বলছিল একটা ধাবা খুলতে। সবাই বলছে আমি ধাবা খুললে আমি দুদিনে খুবই ফেমাস হয়ে যাব আর আমরা বড়লোকও হয়ে যাব। রূপালীর কথা শুনে রণজিৎ ভীষণ পরিমাণে রেগে যায়। সে তার খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দেয়। রণজিৎকে এত রেগে যেতে দেখে রূপালী ভীষণ পরিমাণে অবাক হয়। কি হলো, তুমি এত রেগে গেলে কেন? আমি কি ভুল কিছু বলেছি? কিরে রণজিৎ, তুই এভাবে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিলি কেন বাবা? কি হয়েছে তোর? কি হয়েছে কি হয়েছে তোমরা বুঝতে পারছো না? রূপালী, তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ধাবা খোলার পারমিশন দেব? আমি তোমাকে বিয়ের পর থেকে এখনো পর্যন্ত কোনোদিনও কি বাড়ি থেকে একা বেরোতে দিয়েছি? আমার সেই প্রশ্নের উত্তর দাও আগে। না, আমি যখনই বাইরে যাই তোমার সঙ্গে অথবা শাশুড়ি মায়ের সঙ্গে যাই, কিন্তু এর সঙ্গে ধাবা খোলার কিসের সম্পর্ক? সম্পর্ক আছে, অবশ্যই সম্পর্ক আছে। তোমাদের বৌমাকে আমি কখনোই একা বাড়িতে ছাড়ি না, আর আমি এটা পছন্দও করি না। বউকে বাড়ির বাইরে বেরোনোর পারমিশন দিলে বউ একদিন না একদিন হাতছাড়া হবে, এটা নিশ্চিত। আর সেই কারণেই আমি তোমাকে কখনোই একা বাইরে পাঠাই না। আর তুমি বলছো ধাবা খুলবে? তুমি তোমার বন্ধুদের কথাই উঠবে বসবে, তাই তো? ওই বন্ধুরাই তোমার মাথা নষ্ট করছে, বুঝতে পেরেছি। ছি রণজিৎ, তোমার মেন্টালিটি এতটা চিপ আমি কখনো ভাবিনি। কেন আজকাল কি মেয়েরা বাইরে বেরোয় না? মেয়েরা আজকাল কোন কাজটা করছে না বলো তো? ছেলেরা যা যা করছে মেয়েরা তো সবই করছে। আর তুমি কি আমার উপর বিশ্বাস করো না যে তুমি আমাকে বাইরে ছাড়তে ভয় পাচ্ছ? আর তাছাড়া আমি ধাবাটা খুললে আমি তো একা করব না, শাশুড়ি মাও আমার সঙ্গে থাকবেন। মা, আপনি বলুন না। হ্যাঁ বাবা, তুই বেকার বেকার রাগ করছিস। বৌমা তো ভুল কিছু বলেনি। বৌমা যখন নিজে থেকে কিছু একটা করতে চাইছে তখন তো আমাদের সাপোর্ট করা উচিত। তুই রাগ করিস না, মাথা ঠান্ডা কর। ছেলে হোক বা মেয়ে, জীবনে সবাইকেই তো কিছু না কিছু করতেই হবে। আমি যা বলার বলে দিয়েছি। তোমরা যদি আমার কথা না শুনেছো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না, আমি বলে দিলাম। এই বলে রণজিৎ সেখান থেকে চলে যায়। রণজিতের এমন ব্যবহারে রূপালী খুবই কষ্ট পেয়েছিল। সে মনের দুঃখে কাঁদতে থাকে। তাকে কাঁদতে দেখে তার শাশুড়ি মা বলে,
বৌমা তুমি কেঁদো না এভাবে। আমি এতদিনে আমার ছেলেকে চিনতে পারলাম না যে আমার ছেলেটা এরকম চিন্তা ভাবনা নিয়ে ঘোরে। তবে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। আমার ছেলে তোমার পাশে দাঁড়াবে না, কিন্তু আমি দাঁড়াবো। আমরা দুজন মিলে ধাবা খুলবো, দেখবি রণজিৎ কিছু বলতেও পারবে না। এরকমই চিন্তা ভাবনা করে সঞ্চিতা দেবী ও রূপালী রণজিতের বারণ করা সত্ত্বেও ধাবা খুলবে বলে ঠিক করে। সঞ্চিতা দেবী তার সঞ্চিত সমস্ত অর্থ তার বৌমাকে দিয়ে দেয়। তারা কিছুদিনের মধ্যেই ধাবা খুলে ফেলে। রূপালী খুবই খুশি ছিল। সে প্রথম দিনই নানান রকমের সুস্বাদু খাবার তৈরি করে। প্রথম দিনই তার ধাবায় প্রচুর লোক এসে ভিড় করে। রণজিৎ খবর পেয়ে সেখানে চলে আসে। সে কোনো কথা না বলে রূপালীকে মারধর করতে শুরু করে। আরে আরে, তুই করছিসটা কি? এরকম ভাবে লোকজনের সামনে তুই তোর বউকে এভাবে মারছিস কেন? আমি বলছি থাম, থাম বলছি। দেখ, সবাই আমাদের দিকেই দেখছে, তুই এরকম করছিস কেন? আমি তোকে বলেছিলাম ধাবা খুলবি না, কিন্তু তুই আমার কথা শুনলি না, তাই তো? তুই এখন থেকেই বিগড়ে যাচ্ছিস। তুই আমার উপরে যাওয়ার চেষ্টা করছিস, তাই না? মেয়ে হয়ে জন্মেছিস, মেয়ের মতোই থাক, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবি না। এসব ধাবা চালানোর ইচ্ছে হলে বাপের বাড়ি গিয়ে ধাবা চালাবি, আমার কাছে এগুলো চলবে না, বুঝেছিস? দাঁড়া, তোর শখের ধাবা আমি এখনই ভেঙে চুরমার করে দেবো। রণজিৎ, এমন করো না, দয়া করে এমন করো না তুমি। আমরা অনেক কষ্ট করে এই ধাবাটা খুলেছি। রণজিৎ কোনো কথা শোনে না। সে রাগের বশে রূপালীর ধাবা ভেঙে চুরমার করে দেয়। রূপালী খুবই কাঁদতে থাকে। সঞ্চিতা দেবী কোনো রকমে রূপালীকে শান্ত করে বাড়িতে নিয়ে আসে। রণজিৎ তার বউয়ের উপর রাগ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চায় এবং অত্যাধিক পরিমাণে মদ্যপান করে। সে আগে কখনো মদ স্পর্শ করেনি, কিন্তু আজকে সে নিজেকে কষ্ট দেওয়ার জন্য মদ পান করে। মাঝরাতে সে তার গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎই অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টের ফলে রণজিতের দুটো পা ভেঙে যায়। শুধু তাই নয়, তার মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লাগায় সে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ে। এনার দুটো পায়ের হাড় ভেঙে গেছে, এনাকে কমপক্ষে 6 মাস বেড রেস্ট নিতে হবে। আর হ্যাঁ, এনার মাথায় চোট লাগাই মানসিকভাবে ইনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। চেষ্টা করবেন ইনি যাতে সবসময় মানসিকভাবে চাপমুক্ত থাকেন। এনাকে কোনো রকমের টেনশন দেবেন না। রণজিতের এমন অবস্থা দেখে রূপালী ও তার শাশুড়ি মা দুজনেই কান্নায় ভেঙে পড়ে। এক সপ্তাহ পর তারা রণজিৎকে বাড়িতে নিয়ে আসে। রণজিৎকে তারা যতটা সম্ভব হাসি খুশি রাখার চেষ্টা করে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। রণজিতের অফিস থেকে ফোন করে জানানো হয় যে রণজিৎকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মা, এসব আমার জন্যই হয়েছে। আমার নিজের উপর খুবই রাগ হচ্ছে। আমি যদি ধাবাটা খোলার জন্য জেদ না করতাম, তাহলে হয়তো রণজিতের সঙ্গে এমন হতো না। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না মা। বৌমা, তুমি কেন নিজেকে দোষারোপ করছো? এটা কপালে ছিল তাই আমাদের সঙ্গে এরকম হয়েছে। আর তুমি ধাবা খুলেছিলে, এতে তোমার কোনো দোষ ছিল না। রণজিৎ অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল। এখন এসব ছাড়ো। আমাদের ঘর সংসার কিভাবে চলবে তুমি সেই চিন্তা করো। হাতে টাকা পয়সা খুব কম আছে, কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আমি আর কি করব বলুন মা? আমি তো আর বাইরে গিয়ে টাকা ইনকাম করে আনতে পারবো না। রণজিৎ চাই না আমি বাইরে বেরোই। আর রণজিতের অবস্থা খুবই খারাপ। ও যদি দেখে আমি বাইরে যাচ্ছি, তাহলে ও মানসিকভাবে আরো ভেঙে পড়বে। আর বাইরে না বেরোলে টাকাটা ইনকাম করব কিভাবে? আমি সেটাই বুঝতে পারছি না বৌমা। তবে আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে। আমাদের বাড়িটা তো 3 তলা, উপরের 2টো ফ্লোর তো ফাঁকা পড়ে থাকে। টোটাল 10টা ঘর আছে। আমরা যদি ঘরগুলো ভাড়া দিই, মাসে মাসে কিছু তো টাকা আসবে। সেটা দিয়ে অন্তত আমাদের সংসার চলে যাবে। হ্যাঁ মা, আপনি খুব ভালো কথা ভেবেছেন, কিন্তু একবার রণজিৎকে জিজ্ঞাসা করে নিন। আমার না খুব ভয় করে ও যদি আবার রেগে যায়। সঞ্চিতা দেবী রণজিতের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের 2তলা এবং 3 তলার ঘরগুলো ভাড়া দিয়ে দেয়। তাদের বাড়িটা একটা জনবহুল এলাকার মধ্যে ছিল। তাদের বাড়ির আশেপাশে অনেক বড় বড় স্কুল, কলেজ, কারখানা, অফিস ইত্যাদি ছিল। তাদের ঘরগুলোতে বেশিরভাগ কলেজের স্টুডেন্ট এবং চাকুরিজীবী কিছু লোক ভাড়া থাকতে এসেছিল। একদিন কলেজের কয়েকটা স্টুডেন্ট এবং চাকুরিজীবী কয়েকটা লোক তাদের কাছে এসে বলে, কাকিমা, আপনাদের সঙ্গে কিছু কথা ছিল। আসলে আমরা তো কলেজে পড়ি, আমাদের রান্না খাওয়ার খুবই অসুবিধা হচ্ছে। আপনারা যদি দুবেলার খাবার রান্না করে দেন তাহলে খুবই সুবিধা হতো। আপনারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে নেবেন। আর আমিও সকালবেলা করে তাড়াহুড়ো করে রান্না করতে পারি না। আপনারা যদি আমার দুপুরে টিফিন বক্সটা করে দিতে পারেন তাহলে খুবই সুবিধা হতো। অফিসে গিয়ে অন্তত বাড়ির খাবার খেতে পারতাম আর কি। সবার মুখে এই কথা শুনে সঞ্চিতা দেবীর মাথায় খুবই ভালো একটা বুদ্ধি আসে। তোমরা চিন্তা করো না, আমরা তোমাদের সবার জন্যই খাবারের ব্যবস্থা করব, কিন্তু আমাদেরকে কয়েকটা দিন সময় দিতে হবে।
সঞ্চিতা দেবীর কথা রূপালী কিছুই বুঝতে পারে না। সবাই চলে গেলে রূপালী তার শাশুড়ি মাকে বলে, মা আপনি কি করতে চাইছেন বলুন তো? বৌমা, আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে। দেখো, রণজিৎ চায় না যে আমরা বাইরে গিয়ে ধাবা খুলি, কিন্তু আমরা যদি বাড়িতে থেকেই কোনো কাজ করি তাহলে তোর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ মানে না, আপনি কি করতে চাইছেন? আপনি কি আমাদের ভাড়াটিয়াদের জন্য রান্না করবেন ভাবছেন? হ্যাঁ একদম, শুধু ভাড়াটিয়াদের জন্য নয়, আমরা বাইরের আরো অনেকের জন্যই খাবার রান্না করব। আমরা টিফিন ব্যবসা শুরু করব। বাড়িতে আমরা অনেক অনেক খাবার রান্না করব, আর আমরা যখনই খাবারের অর্ডার পাবো তখনই টিফিনে করে খাবারগুলো ডেলিভারি করে আসব। খাবার ডেলিভারি করে আসবো মানে? না না, রণজিতের এই অবস্থা, আমি কিছুতেই ওকে ছেড়ে বাইরে যেতে পারবো না। ও আরো বেশি চিন্তায় পড়ে যাবে। আরে আমরা কেন ডেলিভারি করতে যাব? আমি আর তুমি বাড়িতেই রান্না করব। আমরা একজনকে রেখে দেব যে আমাদের টিফিন ক্যারিগুলো ডেলিভারি করে আসবে, তাহলেই তো হয়। মা আমার খুব ভয় করছে, রণজিৎ আবার রেগে যাবে না তো? কেন রাগ করবে? আমরা তো বাড়িতেই থেকে যা করার করছি। আর এখন রণজিতের এই অবস্থা, আমাদের সংসার চালানোর মতো টাকা নেই। ভাড়াটিয়াদের কাছ থেকে যা টাকা পাওয়া যাবে সেটা তো রণজিতের ওষুধ খরচেই চলে যাবে। আমাদেরকে যে করেই হোক টাকা ইনকাম করতে তো হবেই। রণজিৎ এই অবস্থায় কিছু বলবে বলে আমার মনে হচ্ছে না। রণজিৎ সত্যি সত্যি এরকম পরিস্থিতিতে তার মা ও বউ দুজনকেই সাপোর্ট করে। তারা দুজনেই খুবই খুশি হয়। পরের দিনই তারা মার্কেট থেকে অনেকগুলো প্লাস্টিকের টিফিন বক্স কিনে নিয়ে আসে। শুধু তাই নয়, তারা তাদের টিফিন ব্যবসা শুরু করার আগে অনেকগুলো লিফলেট এবং বিজ্ঞাপন বাড়ির আশেপাশে রাস্তাঘাটে সব জায়গায় লাগিয়ে আসে। এর ফলে কিছুদিনের মধ্যেই লোকজন তাদেরকে ফোন করতে শুরু করে। হ্যালো, আমার 3 বেলার খাবার লাগবে। আজ সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার। আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায়? আপনি যা যা খাবার বলবেন আপনি সব পেয়ে যাবেন। একদম বাড়ির মতো খাবার, কোনো অসুবিধা হবে না। আমাদের ডেলিভারি বয় সময় মতো আপনাকে খাবার দিয়ে আসবে। এইরকম ভাবেই আস্তে আস্তে তাদের কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে রূপালী ও তার শাশুড়ি মায়ের উপর চাপ বাড়তে থাকে। তারা যাকে খাবার ডেলিভারি করার জন্য রেখেছিল তার পক্ষে অনেক জায়গায় খাবার ডেলিভারি করা সম্ভব হচ্ছিল না। তাই তারা আরো একজনকে খাবার ডেলিভারি করার জন্য রাখে। তাদের টিফিন ব্যবসা বেশ রমরমিয়ে চলতে থাকে। কয়েক মাসের মধ্যেই তারা প্রচুর টাকা সঞ্চয় করে ফেলে। তারা দুজনেই রণজিৎকে বিদেশে ডাক্তার দেখাতে নিয়ে যায়। অনেক টাকা খরচ হওয়ার পর রণজিৎ সুস্থ হয়ে ওঠে। তারা রণজিৎকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। রূপালী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, আর সেই জন্যই হয়তো উপরওয়ালা আমাকে এরকম শাস্তি দিয়েছিল। আমি তোমাকে বাড়ির বাইরে বের হতে দেইনি, কিন্তু আমি তবুও তোমাকে আটকাতে পারিনি। তুমি জীবনে অনেক সাফল্য অর্জন করেছো। আমি যদি তোমাকে সাপোর্ট করতাম তাহলে হয়তো তুমি আরো এগিয়ে যেতে। ছাড়ো না পুরানো কথা। এতদিন পর তুমি সুস্থ হয়েছো, আজকে এই খুশির দিনে এগুলো বলো না। না রূপালী, আমি তোমার ইচ্ছা পূরণ করতে চাই। আমি তোমার সাফল্যের পথে আর কোনোদিনও বাধা হয়ে দাঁড়াবো না। তুমি একটা রেস্টুরেন্ট খোলো, আর আমার তো চাকরি এমনিতেই চলে গেছে। আমি মা দুজনেই তোমাকে সাহায্য করব। এই কথাটা শুনে রূপালী খুবই খুশি হয়। রূপালী 1 মাসের মধ্যেই একটা রেস্টুরেন্ট খুলে ফেলে। তারা 3 জন মিলে একসঙ্গে ওই রেস্টুরেন্টে পরিশ্রম করতে থাকে। রেস্টুরেন্ট করার পরও তারা তাদের খাবার ডেলিভারি করার ব্যবসা বন্ধ করে না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের রেস্টুরেন্ট খুবই ফেমাস হয়ে যায়। এভাবে রূপালী তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।